হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে। শিহরণে তুমি, লেখিকা শান্তনা আক্তার। পর্ব 1। চোখের রদ চশমাটা মাথায় তুলে কানের পেছনের দিকটার সাথে ঠেকিয়ে নরম নমনীয়তার মিশ্রিত মেইলি কণ্ঠের অধিকারিণী কারো উদ্দেশ্যে শুধালো, এক্সকিউজ মি, আপনাদের মধ্যে কেউ কি আমাকে হেল্প করতে পারবেন? তপ্ত দুপুর, কাঠফাটা তেজস্বী, উত্তপ্ত রোদের প্রকোপ। এমতাবস্থায় প্রকৃতিও যেন জলজ্যান্ত প্রতিটি প্রাণীর সঙ্গে খাকা করে উঠছে। অন্য দিনের তুলনায় আজ যেন সূর্য তার সমস্ত শক্তি দিয়ে খাড়াভাবে কিরণ বর্ষিত করছে। ঝাপসা গরমের মধ্যে বিল্ডিংয়ের পাশ ঘেঁষে 3-4 ছেলে ফোন হাতে অহেতুক চিল্লাচ্ছে। লাগেজ হাতে মেয়েটি আশেপাশে কোনো জনমানবের ছায়াচিহ্নের অস্তিত্ব না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই ছেলেগুলোর কাছে হেল্প চাইতে হলো তাকে। মুহূর্তেই মেয়েটির হৃদয় বক্ররেখার ন্যায় কুঁচকে এলো। ছেলেগুলোর থেকে কোনো প্রকার প্রতিউত্তর না পেয়ে ভাবেই বা কী করে। তাদের লাউড স্পিকারের ন্যায় কণ্ঠস্বরের কাছে মেয়েটির নিম্ন আওয়াজ ফিকে বলা চলে। উদাহরণস্বরূপ, হাতির গর্জনের কাছে বিড়ালের গর্জন যেমন শোনা যাবে, ঠিক তেমনটাই। ছেলেপেলেরা ফোনের মধ্যে এতটাই নিমগ্ন যে তাদের ধ্যান অবধি মেয়েটির আওয়াজ দিয়ে পৌঁছাচ্ছে না। মেয়েটি তদান্বিত গতিতে ছেলেগুলোর কাছে চলে গেল। আকর্ষণ পাওয়ার জন্য গুরুতর পর্যায়ে এক স্পর্ধা দেখালো মেয়েটি। সে সহসাই একটা ছেলের হাত থেকে ছো মেরে ফোন কেড়ে নিল নিজ আয়ত্তে। আকম্বিক ঘটনায় ছেলেটি হতবাক, নির্বিকার ও বিস্মিত। পর মুহূর্তে ঘটনাটি ঠাহরে উঠে তীব্র রাগ নিয়ে নাক মুখ খিচে ছেলেটির দিকে তাকালো। তারপর ঝাঁঝালো কণ্ঠ নিক্ষেপ করে বলে উঠল, আমার ফোন করে নেওয়ার সাহস কে দিল আপনাকে, বাস্টার্ড? মেয়েটি গুরুতরভাবে ভয় পেয়ে গেল ঝাড়ি খেয়ে, তাই তড়িঘড়ি করে চোখ ঠেসে বন্ধ করে ফেলল। ছেলেটি গলার স্বর আরও তেজ করে আবারও বলে ওঠে, আমার ফোন দিন, কত বড় সাহস! সে রাগে ফোঁস করছে। ছেলেটির আশেপাশে যারা ছিল তারা সকলেই এগিয়ে আসলো ছেলেটির রাগ দমন করার জন্য। তাদের মধ্যে একজন ছেলে বলল, মেয়েটি ভয় পাচ্ছে, খুশরু, শান্ত হ। একে একে সকলেই খুশরু নামক ছেলেটিকে শান্ত হওয়ার জন্য বলল। তাদেরও জোরালো ধমক দিল খুশরু। বলল, ভয় পেলে আমার কি, এর জন্য আমি হেরে গেলাম, আমাকে কিল করে দিল, এর জন্য ভুইয়া মিস হলো আমার। দেখ এখনো আমার ফোন দিচ্ছে না, মন যা চাচ্ছে আমার। খুশরুর তার দাঁতের উপর নিজ দুপাটি জোরে ঠেসে ঠেসে বলা কথাগুলো মেয়েটির কর্ণকুহরে প্রবেশ করতেই চটজলদি হাত শটান করে নেয়। সাথে ভয়াত্ম কাঁপা গলায় বলে, এই নিন আপনার ফোন। খুশরু এক থাবায় ফোন তার দখলে নিয়ে নিল। তারপর এদিক সেদিক না তাকিয়ে আবারও ফোনের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়ল গভীর আগ্রহে। বেশ অপমানবোধ হচ্ছে মেয়েটির। সে মনে মনে হাজারো গালমন্দ করে যাচ্ছে খুশরু নামক ছেলেটিকে। সাথে রাগও হচ্ছে প্রচণ্ড মাত্রায়, কিন্তু এখন তাকে রাগলে চলবে না। সে এখন এক প্রকার অসহায় বলা চলে, তাই রাগটা শুকনো ঢোকের সঙ্গে গিলে ফেলতে হলো তাকে। সে আপাতত তার সাথে হওয়া অপমানকে দূরে ঠেলে শান্ত গলায় বলল, আপনারা এত ব্যস্ত মানুষ আর
গুরুত্বপূর্ণ কাজ করছেন তা আমি জানতাম না। আসলে খুব প্রয়োজন ছিল বলে বিরক্ত করলাম আপনাদের। আচ্ছা সরি, আমি আমার কাজে দুঃখিত। এই বলে তপ্ত এক শ্বাস ত্যাগ করে উল্টো দিকে ফিরল মেয়েটি। সঙ্গে সঙ্গে অন্য একটি ছেলে পেছন থেকে বলে ওঠে, আপনার কেমন সাহায্য লাগবে আমাকে বলুন, আমি চেষ্টা করব সাহায্য করার। মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং হাসলো, বলল, খুব উপকার হতো ভাইয়া। আসলে আমার গাড়ি দুর্ভাগ্যবশত খারাপ হয়ে যায়। আমাকে এখানেই নামিয়ে দিয়ে আমার ড্রাইভার গাড়ি ঠেলতে ঠেলতে কোনো এক গ্যারেজে নিয়ে গিয়েছে। তবে সমস্যার মূল কারণ, আমি এখানকার গলিপথ কিছুই চিনি না। আমার ড্রাইভার থাকলে আমাকে এভাবে সাহায্য চাইতে হতো না। সেই খুঁজে বের করতো কোনো একভাবে। কিন্তু ওই যে দুর্ভাগ্য, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। ছেলেটি বলল, খুবই দুঃখজনক ব্যাপার আপু। আসলে খসরু এরকমই। ফ্রি ফায়ার খেলার সময় ও কোনো প্রকার ডিস্টারবেন্স পছন্দ করে না। কেউ বিরক্ত করলে তাকেও ছাড় দেয় না। ঠিক সেভাবে সবারই একই অবস্থা। বাড়িতে অনেকেই ডিস্টার্ব করে বলে আমরা রাস্তায় এসে খেলি। আপনি কিছু মনে করবেন না। আহারে, মনে হচ্ছে বীরত্বের কাজ করে ফেলে যেন। সামান্য ফ্রি ফায়ারের জন্য এত খারাপভাবে অপমান করলো আমায়। ভাবতেই অবাক লাগছে আমার। ফালতু গেমটা দেশটাকে একেবারে অশুদ্ধ করে ফেলছে। জন্ম দিচ্ছে শত শত আসক্ত মানুষ। প্রমাণ স্বচোখেই দেখলাম কত বড় ফাজিল এই খসরু ছেলেটা। আজ বিপদে আছি বলে, নইলে দেখে নিতাম আমার এলাকা হলে। মেয়েটি মনের কথা মনে চেপে রাখলো, মুখে প্রকাশ করলো না। বরং সে অতি নম্র ভদ্র ও হাসি ভরা মুখে বলল, আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটাতে আমি মন থেকে লজ্জিত। আমি আসলে ব্লকটি বাড়ি নম্বর 5-এর ফ্ল্যাট নম্বর 4-এ যাব। সেখানে নিয়ে গেলে উপকৃত হতাম। দুপুরের এই মাথায় চড়া রোদে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এমন সিচুয়েশনে আমি অভ্যস্ত নই। আমি আমার আপুকে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ আসেনি এখনো অবধি। বিরক্তহীন এক নাগাড়ে বলে দিল মেয়েটি। তারপর থেকেই ছেলেটি ছোটের আলেজে বিস্মৃত হাসি ফুটিয়ে বলল, আপনি তো তাহলে খসরুদের প্রতিবেশী। এই খসরু মামা নিজেদের মেহমানদের সাথেই বেয়াদবি করলে এটা তো মামা ঘোর অপরাধ। মেয়েটি বিস্মিত হকচকিত ভাব নিয়ে বলল, মেহমান? আমি এই অভদ্র লোকটাকে চিনি না। আপনি আমাকে দিয়ে আসুন, নইলে আমি অন্য কোনো ব্যবস্থা করছি। ঠিক তখনই খসরু তুমুল বিরক্ত নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আর আমি অভদ্রই। আমার বাম পা কাঁপছে না আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। রাস্তা মাপুন। আর মেয়ে দেখলে আমাদের রেহানবাবু অতি দয়ালু রূপ ধারণ করে। দয়া মায়া যেন উপচে পড়ে। ঠিক আছে রিহান মামা, তুমি দিয়ে আসো এই ম্যাডাম ফুলিকে। খসরুর ব্যঙ্গাত্মক কথায় রেহানো মেয়েটি বাদে বাকি ছেলেরা হেসে উঠল হো হো করে। মেয়েটি এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। নিজের রুদ্রাণীর রূপ দেখাতে তেড়ে গেল খসরুর দিকে। কপট রাগ নিয়ে বলল, হু ইজ ম্যাডাম ফুলি? হু দ্য হেল আর ইউ? ডু কল মি ম্যাডাম ফুলি। খসরু হাসলো, ভয়ঙ্কর হাসলো, না পেরে পেট ঠেসে হাসলো। এরপর তার হাস্যমুখ নিমিষেই রাগে চেহারায় টেনে নিয়ে গেল। খসরু ফের ফোনের দিকে মুখ গড়ালো আর জবাবে বলল, ইংরেজিদের শাসন আমলের সেই ঔপনিবেশিক শাসন এখন আর
নেই ম্যাডাম ফুলি। তারা গাড়টি বস্তা নিয়ে দেশ ছাড়া হয়েছে অনেক আগেই। তবে মনে হচ্ছে আপনার মতো দু একটি বীজ ভুলবশত ফেলে গেছে, তাই সেখান থেকেই আপনার উৎপত্তি সাধিত হয়েছে। খসরু মেয়েটির রক্তিম মুখপানে এক পলক চেয়ে আবারও ফোনের স্ক্রিনে তাকায় ভাবলেশীনভাবে। এরপর ঠোঁটে বাঁকা হাসির রেশ টেনে ফোনটা পকেটে পুরে নিল। তারপর মেয়েটির চোখের দিকে দৃষ্টি স্থির করে বলল, ইংলিশ বললে রাস্তার যত পাগলা কুকুর আছে সব আপনার পেছনে লেলিয়ে দেব। তাই বেশি কথা না বলে আপনি যেখানে যেতে চাচ্ছিলেন যান। রিহান মামা আছে তো, নিয়ে যাবে। এত মেয়েদের হেল্প করার কাজে বিনা বেতনে নিযুক্ত এক দায়বদ্ধ কর্মকর্তা। পাশ থেকে আরেকটা ছেলে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, আরে না মামা, ও তো যাচ্ছে নেহার জন্য, ভাবছে এই সুযোগে যদি দেখা টাকা হয়ে যায়। ছেলেটির কৌতুককর উক্তিটির কোনো মানে খুঁজে না পেয়ে তা উপেক্ষা করতে বাধ্য হয় মেয়েটি। সে তির্যক দৃষ্টি ছুড়ে খসরুর উদ্দেশ্যে বলল, নিজে তো বদের হাড্ডি, অন্য একজন ভালো কাজ করছে বলে তাকে নিয়ে ট্রোল করছেন। অসভ্য কোথাকার, বিন্দুমাত্র মানবতা নেই এরকম আচরণ মানুষ মানুষের সাথে করে। লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমি। খসরু গায়ে মাখল না মেয়েটির কথা। সে ভাবলেশবিহীনভাবে এদিক সেদিক তাকালো। সেই মুহূর্তে খসরুর বাম পাশের লাল টি শার্ট পরিহিত ছেলেটি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মামা সবাই একজোট হ, ঘিরে ধর ওকে, সুযোগটা হাতছাড়া করা যাবে না। মেয়েটি ভাবল হয়তো তাকে উদ্দেশ্য করেই কথাটি বলা হয়েছে, তাই তো ভয়ে দু কদম পিছিয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বুঝে উঠল কথাটি তাকে কেন্দ্র করে বলেনি। আসলে ছেলেটি গেমের মধ্যে সকলকে একজোট হতে বলছিল। তা বুঝে উঠে আটকে রাখা দম দীর্ঘশ্বাস আকারে ছাড়ল মেয়েটি। কয়েক সেকেন্ডের জন্য দম যেন আটকে এসেছিল তার, এখন যেন স্বস্তি পেল। খসরু বিকট শব্দে তুড়ি বাজিয়ে মেয়েটির ভাবনার ঘোর কাটালো। মেয়েটির মেজাজ অতীব খারাপ, তবুও তার প্রয়াস রাগটা যথাসম্ভব সংবরণ করার। খসরু তার ভ্রুযুগল নাচিয়ে বলল, চলুন ম্যাডাম ফুলি, আপনাকে বাড়ি অবধি দিয়ে আসি, নইলে আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনটি আপনার জীবনের সবচাইতে বিভীষিকাময় দিন হিসেবে আখ্যায়িত হবে। তার প্রধান সাক্ষী আপনার এই ঘোরমাক্ত মুখ আর দমিয়ে রাখা রাগ। মেয়েটি আঙ্গুল তুলে কটমট করে বলল, একদম চুপ। আপনার মতো ছেলের সঙ্গে একটা ভালো কথা বলারও ইচ্ছে নেই, অসভ্য কোথাকার। বলে মেয়েটি তার মাথা অন্যত্র ঘুরিয়ে নিল আর রিহানকে কেন্দ্র করে বলল, চলুন তো ভাইয়া, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না আমার। রিহান অত্যন্ত বিনয়ের সাথে বলল, জি চলুন। বেশ খানিকটা পথ হেঁটে ফেলেছে মেয়েটি আর রিহান, তবে তাদের হাঁটায় ব্যাঘাত ঘটে পেছন থেকে দৌড়ে আসা খসরুর ডাকে। খসরু হাত উঁচিয়ে এলোমেলো পা ফেলে দৌড়ে আসছে তাদের দিকে আর বলছে, মামা দাঁড়া। এমনিতেই ভবসা গরমের উত্তাপে মেয়ে ঘেমে সারা, তার উপর অসহ্যকর লোকটাকে আবারও চোখের সামনে দেখা। মেয়েটির ইচ্ছে করছে খসরুর দিকে হাতের কাছে ইট পাটকেল যা পাবে ছুঁড়ে মারতে। মেয়েটির চোয়াল ক্রমশই শক্ত হয়ে আসছে রাগে। খসরু তাদের কাছে পৌঁছে বার দুই জোরে জোরে শ্বাস নিয়ে বলল, মামা তুই যা, আমি এনাকে পৌঁছে দিচ্ছি। রিহান বলল, আমি নিয়ে যাচ্ছি তো মামা, কিন্তু তোর এভাবে পাগলের মতো ছুটে আসার কি দরকার ছিল? আর বলিস না মামা, এই ম্যাডাম ফুলি মহুয়া ভাবির আপন বোন, অর্থাৎ আমাদের প্রতিবেশী। আর ভাবি তার বোনকে বাড়িতে পৌঁছে দেওয়ার
দায়িত্বটা যখন আমাকেই দিয়েছে তখন আমি নিয়ে যাব, ব্যাস, আর কোনো কথা হবে না। এছাড়াও প্রতিবেশী ধর্ম বলে একটা কথা আছে না? সঙ্গে সঙ্গে মেয়েটি ভ্রুযুগল বাঁকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, অসম্ভব, আমি আপনার সাথে যেতে চাই না। শুনেছেন, আমি আপনার মতো আস্ত একটা বেয়াদবের সাথে কোথাও যাব না। আমার সাথে যাবেন না তাই তো? প্রশ্ন ছুড়ল খুসরো। হ্যাঁ, তাই যাব না। আর কিসের প্রতিবেশী? ডোন্ট কল মি ইয়োর নেইবর। যাচ্ছে তাই বললেই হয়ে যাব নাকি? আমি কোন হিসেবে প্রতিবেশী আপনার? যেটা ভাবির থেকেই শুনে নিয়েন। আর আপনি তাহলে একা একাই যান আপনার আপুর বাড়ি, কারণ রেহানও আপনার সাথে যাবে না। যদি রিহান যায় তাহলে ওর আর আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এখানেই শেষ। এবার রেহান, বল কি করবি তুই? খসরুর মেয়েটি একই সঙ্গে রিহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, আশায় আছে রিহানের জবাবের। অন্যদিকে রিহান দোটানায় পড়ে আমতা আমতা করছে শুধু, তার সঙ্গে সামনে মাথা চুলকে যাচ্ছে। তা দেখে খসরু আবারও বলল, কিরে বল, কত সময় নিবি আর? রিহান কিংকর্তব্য বিমূঢ় ভঙ্গিতে বলল, তুই যে কেমন একটা সিচুয়েশনে ফেলে দিলি না মামা। একদিকে অসহায় এই বোন, অন্যদিকে তুই। আমি কি যে করি এখন? মেয়েটি নিরাশ হলো। সে বুঝে গেল রেহান তাকে সাহায্য করতে পারবে না, তাই শুকনো হাসি দিয়ে বলল, ভাইয়া আপনি চলে যান, আমাকে সাহায্য করতে হবে না আপনাকে। আমার জন্য আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক তা আমি চাই না। আমি এই বেয়াদব লোকটার সাথেই যাচ্ছি। শেষের কথাটা বলতে গিয়ে মেয়েটির দাঁতে দাঁত কামড়ালো। নেহাত বিপদ বলে না চাওয়ার বিরুদ্ধে যেতে হলো তাকে, নইলে কখনোই যেত না। রেহান খসরুকে এক চোখ মেরে ঠোঁট চেপে হাসল, তবে মেয়েটির অগোচরে। রেহান চলে গেলে খসরু বলল, আপনার ব্যাগটা আমাকে দিতে পারেন, আর আমার বেয়াদবির জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমি। খসরুর বক্তব্যটি অব্যক্ত রয়ে গেল, কারণ তার কথার মাঝেই মেয়েটি বলে ওঠে, কোনো দরকার নেই, ভালো মানুষের নাটক না করে জায়গা মতো নিয়ে গেলেই হবে, কারণ আমি বুঝে গিয়েছি আপনি কেমন ধাঁচের মানুষ। এই বলে দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করে মেয়েটি। খসরুরও পকেটে এক হাত গুজে মেয়েটির সঙ্গে পায়ে পা মেলালো। সামান্য কিছু দূর যেতেই খসরু জিজ্ঞেস করে বসল, আপনার নামটা জানা হয়নি, বললে খুশি হতাম ম্যাডাম ফুলি। তির্যক ব্যঙ্গ করেই বলল খসরু। রোদের তীব্র প্রকোপে মেয়েটির চোখে মুখে রীতিমতো জ্বালা করছে, তাই হাত কপালে ঠেকিয়ে রেখেছে যাতে চোখ মেলে চলতে পারে। এমনিতেই তার নাজেহাল অবস্থা, তার উপর খসরুর তাকে অভিহিত করে বলা ম্যাডাম ফুলি নামটি। মেয়েটির শরীর বেশ পরিশ্রান্ত, আর এই শরীর নিয়ে ঝগড়া করার বিন্দুমাত্র এনার্জি অবশিষ্ট নেই বলে সে ইচ্ছে করেই অপেক্ষা করলো খসরুর প্রশ্নটি। সে ভেবে রেখেছে যা কথা হবে বাড়ি গিয়েই হবে, সেই সাথে মনের মধ্যে সাজিয়ে নিচ্ছে অভিযোগের নানা রকম পসরা। আজ খসরুর 12টা না বাজিয়ে সে দম নেবে না। তার আটকে রাখা ফুটন্ত লাভা নামক রাগান্বিত রূপটির বহিঃপ্রকাশে বাড়ি গিয়েই প্রকাশ করবে। নাইলে খসরু যা ছেলে, খসরুকে নিয়ে ইতিমধ্যে অনেকাংশ ধারণা করা হয়ে গিয়েছে মেয়েটির। এই জন্য নিঃস্বার্থ রক্ষার্থে চুপ থেকেই বাকি পথ হাঁটল। আম্মু, খালা এখনো আসতে না কেন? আর কতক্ষণ আমরা দরজার সামনে দাঁড়িয়ে থাকবো? পাশ থেকে নেহা ঠোঁট চেপে বলল,
তোর খাম্মি বোধ হয় আজ আর আসবে না রে আনিশা সোনা। আনিশা মুহূর্তেই নাক মুখ ফুলিয়ে ফেলল নেহার কথায়, আর বলল, আম্মু, ফুপি কি বলে শুনলে? খাম্মি নাকি আসবে না আজ? খাম্মি যদি না আসে তাহলে আমি কিন্তু আজকে দুপুরে কিছুই খাবো না বলে রাখলাম। আর আমি কাল থেকে স্কুলেও যাব না। বই খাতা সব জানালা দিয়ে ফেলে দেব কিন্তু। আনিশার চোখ টলমলে জলে ভরে আসলো। সেই অশ্রুসিক্ত চোখ দুটো পাওয়ারের সানগ্লাস গুলোর বাহির থেকে স্পষ্ট দেখতে পেল। আনিশার মা মহুয়া দেখেই ব্যস্ত হয়ে বলল, আরে তোর ফুপু মজা করেছে পাগলি মেয়ে আমার। ওই তো কিছুক্ষণের মধ্যেই তোর মিহি খাম্মি চলে আসবে। রাগ করে না আম্মু, আর লক্ষ্মী মেয়েরা কিন্তু কাঁদে না। আনিশাকে বুঝিয়ে তার কান্না থামাতে সার্থক হয় মহুয়া। তারপর ফোনের ডায়ালে গিয়ে মাহির নম্বরে কল দিল সে। মহুয়া মাহির নম্বরে কল লাগানোর সাথে সাথেই খসরু আর মিহি দরজায় এসে হাজির। কাক ভেজা অবস্থায় ছোট বোনের বিরক্তি মাখা মুখ দেখেই মহুয়া খানিক আঁতকে উঠল। মহুয়া জানে বোন তার ভীষণ রাগী, তবে মিহির রাগ করার পেছনে যথেষ্ট কারণ লুকিয়ে থাকে। মহুয়া সেই কারণ জানতে বিচলিত ভঙ্গিমায় মিহির দিকে প্রশ্ন ছুড়ল, কোনো সমস্যা হয়েছে তোর আসতে? ঠিক তখন আনিশা উচ্ছ্বসিত কণ্ঠে খাম্মি বলে মিহির দিকে তেড়ে যায়। তবে মিহি তৎক্ষণাৎ এক হাত তুলে আনিশাকে বাধা দেয়। বেশ কঠোর গলায় বলে, আমার কাছে এসো না আনিশা, আমি ঘেমে গিয়েছি, আমি শাওয়ার নেব, তারপর খাম্মির কাছে এসো। একটু বলে থেমে যায়নি মিহি। সে আরও কিছু কথা যোগ করলো, তবে নেহার উদ্দেশ্যে। মিহি বলল, তুমি আমাকে নিয়ে চলো কাইন্ডলি, আমার আর ভালো লাগছে না। নেহা হতবিম্বল বিবৃত চাহনিযুক্ত মুখে বলল, হ্যাঁ চলো আমার সঙ্গে। মিহি নেহাকে অনুসরণ করে তার পেছন পেছন গেল লাগেজ টেনে ঘুরিয়ে ঘুরিয়ে। মহুয়া আনিশা চোখ বড় বড় করে চেয়ে চেয়ে মিহির হাঁটা দেখছে। তারা ততক্ষণ চেয়ে রইল যতক্ষণ পর্যন্ত মিহিকে দেখা যায়। এরপর আনিশার মায়ের মুখের দিকে চেয়ে বলল, আম্মু, খাম্মি এভাবে হাঁটছে কেন? মহুয়া আনিশার প্রশ্নটাই খসরুকে করল, সাথে খসরুর কান টেনে ধরল সজোরে। খসরু মহুয়ার হাত থেকে নিজের কান আগলা করে বলল, সরি ভাবি, একটু দুষ্টুমি করেছি, শুধু একটু দুষ্টুমি করেছিস। তুই তো একটু দুষ্টুমি করার ছেলে না। বল, তুই আমার বোনের সাথে কি করেছিস? এত দেরি কেন হলো আসতে? আমি তোকে বলেছি কখন? আর তুই আসলি কখন? প্রায় 2 ঘন্টা পর আসলি। এত সময় লাগে মোড় থেকে আমাদের এখানে আসতে? কি হলো বলছিস না কেন? উত্তর দে। মহুয়া একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এবার গিয়ে থামলো। সে থেমে গেলে খসরু বলার সুযোগ পেল, তুমি কি আমাকে কিছু বলার ফাঁক দিয়েছ? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ, তো করেই যাচ্ছ। তো কি করব? প্রশ্ন করার মতো কাজ কেন করলি তুই? এখন বল, কি করেছিস তুই আমার বোনের সাথে? খসরু সামান্য হেসে বলল, যেভাবে বলছো মনে হচ্ছে কি না কি যেন করে ফেলেছি। ওই একটু আমাদের এরিয়াটা ঘুরিয়ে দেখালাম আর কি, এর বেশি কিছু না। খসরুর কথায় মহুয়ার চোখ যেন চড়ক গাছ। কি, তুই রোদের মধ্যে আমার বোনটাকে নিয়ে ঘুরেছিস? এই জন্যই মেয়েটা এভাবে ঘেমে গিয়েছে। তোকে না হাজারবার বললাম মিহি একটু রাগীর সাথে গম্ভীর, ওর সাথে আজে বাজে কিছু করবি না। কতবার বলেছিলাম। কি করব বলো? আমি তো হাজার চেষ্টা করে নিজেকে আটকাতে পারিনি। ভেবে রেখেছিলাম তোমার বোনকে সসম্মানে বাড়িতে নিয়ে আসব।
তবে তার মুখ দেখার পর আবারও মত পাল্টে ফেলি। আর বাকিটা তো দেখছই। উফ, তোকে নিয়ে যে কি করি। তুই আজ আর মিহির সামনে আসিস না, নইলে মিহি তোর অবস্থা খুব খারাপ করে ছাড়বে দেখিস। তাই না কি ভাবি? আচ্ছা, দেখবো কি করে উনি। ভালোই হবে বলো, তোর মাথা হবে। তুই যেটা করলি এর জন্য তোর বাবার কাছে বিচার দেওয়ার কাজ। আজ আসুক আঙ্কেল, তোর হচ্ছে। খুসরোর মাথায় বাজ ভেঙে পড়ার উপক্রম। বাবাকে সে ভূতের মতো ভয় পায়। খসরু কালো অন্ধকারাচ্ছন্ন মুখে বলল, এখানে বাবাকে কেন টানছো ভাবি? তুমি তো আমার নিজের ভাবির মতোই। যদিও আমার বড় ভাই নেই, তবুও ফাহিম ভাইকে তো আমি আমার নিজের ভাই মনে করি। সে হিসেবে তুমি ভাবি, আর তোমার বোন আমার বেয়ান। এই ভেবেই একটু মজা করা, নইলে অন্য কেউ হলে এমনটা করতাম না, সত্যি বলছি। তুই যাই বলিস না কেন, মিহি কিন্তু খুব রেগে গিয়েছে। ওর রাগ তো তুই নিজের চোখে কখনো দেখিসনি, তাই বিষয়টা সিরিয়াসলি নিচ্ছিস না। মিহি পুরো আমার বাবার কপি পেস্ট হয়েছে। এখন আমি খাবার রেডি করি, কি জানি কি করে ও। মহুয়া চিন্তিত মুখশ্রী নিয়ে চলে গেলেন। তিনি চলে গেলে আনিশা চোখ ছোট করে খুসরুকে বলল, তুই এত পচা কেন বলতো? আমার খাম্মিকে কেন এত ঘোরালে? আমিও তোমার বাবার কাছে কমপ্লেইন দেব দেখো। খুসরু ডান পাশের ভ্রু কুঁচকে বলল, ডাবল ব্যাটারি আবার কমপ্লেইন করতে পারে নাকি? জানতাম না তো। আনিশা কপট রাগ নিয়ে তার অনামিকা আঙ্গুল তুলল। এরপর ফোকলা দাঁত কিরমির করে বলল, তুমি আমার খাম্মিকে কষ্ট দিলে তাই না? আমিও তোমাকে দেখে নেব বলে রাখলাম। দুপুরের খাবারটা খুব দ্রুত শেষ করলো মিহি, তবে কারো সাথে কোনো কথাবিহীন। মহুয়া, নেহা, আনিশা সকলেই নানাভাবে মিহির সাথে কথা বলতে চেয়েও ব্যর্থ হলো। মিহি নেহার রুমে এসে মুখ গম্ভীর করে বসে রইল। মাথার উপরে দ্রুত গতিতে ফ্যান ঘুরতে থাকা সিলিং ফ্যানের শব্দটা যেন খুব করে বিরক্ত করছে মিহিকে। তাই সে ফ্যানের রেগুলেটর হাতড়ে সুবিধামতো ফ্যানের গতি কমিয়ে দিল। এরপর পাশে তাকাতেই মহুয়াকে দেখতে পেল। মিহি মহুয়ার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে বিছানার উপর গিয়ে বসে পড়ে। মহুয়া গিয়ে মিহির পাশে বসে আর বলে, এত রাগ করিস না লক্ষ্মী বোন, তুই নেহার সাথেও কথা বলছিস না? ও কি ভাবছে বলতো? একটাবার জিজ্ঞেস তো করতে পারতি কেমন আছে, কি বিষয়। তা না, তুই মুখ ভার করেই রেখেছিস। মিহি গলার স্বর উঁচিয়ে বলল, তুই জেনে শুনে এমন বেয়াদব একটা ছেলেকে কেন পাঠালি বলতো? তুই নিজে গেলে কি হতো? আমি তো বুঝতে পারিনি খুসরু এমন করবে। চুপ কর তুই, নাম বলবি না ওই ছেলের। জানিস, বাড়ির কাছে এসেও ওই ছেলে আমাকে একটাবার বলল না এটা তোদের বিল্ডিং। উল্টো বাড়ি ছেড়ে আবারও অনেক পথ হাঁটালো, কোথায় না কোথায় নিল আমাকে। কিছু চিনি না বলে সব সহ্য করেছি। হঠাৎ ভাইয়ার বদলি কেন হলো বলতো? হলো তো হলো, এখানেই হতে হলো। আর তোরা এই বাড়িটাতেই ফ্ল্যাট কেন কিনলি? আর ওই আদব ছাড়া বেয়াদব ছেলেটা কিভাবেই বা তোদের এত ক্লোজ হলো? দেখ, আমার পায়ে ছালা পড়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। এমন কাজ কেউ করে বলতো? মহুয়া মিহির পায়ের দিকে তাকিয়ে বিকট শব্দে বলল, ইস, আমি তোর জন্য অয়েন্টমেন্ট আনছি, কি অবস্থা হলো পায়ের। আমি তোমার রুম থেকে নিয়ে এসেছি ভাবি, তোমার যেতে হবে না। নেহার কথার দরজার দিকে তাকালো মিহি ও মহুয়া। নেহা এগিয়ে এসে হাতের মলমটা মহুয়ার দিকে এগিয়ে দেয়। মহুয়া নিজ হাতে বোনের পায়ে মলম লাগিয়ে দিতে দিতে বলল, এটা তোর ভাইয়া কিছুদিন আগে এনেছে, আমার হাত পুড়ে গেলে
খুব উপকারী। যে কোনো ক্ষতের দাগ চলে যায় দ্রুত। আমার হাতের পোড়া দাগও চলে গিয়েছে 1 সপ্তাহেই। মিহি ব্যথাতুর কণ্ঠে বলল, এই সব কিছু ওই বাদর ছেলেটার জন্য হয়েছে। জীবনেও এত হাঁটিনি আমি, আজ যতটা হাঁটলাম। এর কি কাজকর্ম নেই? ও হ্যাঁ, এরা তো খুব ব্যস্ত লোক, ফ্রি ফায়ার খেলেই তো কুল কিনারা পায় না। তাহলে কাজ করে মূল্যবান সময় কেনই বা নষ্ট করবে? মিহি কথাগুলো ব্যঙ্গ করেই বলেছে। মিহি বলার পর পরই নেহা বলে ওঠে, আরে না, খসরু খুব ভালো ছেলে, তুমি ভুল ভাবছো ওকে। তবে একটু বেশি দুষ্টু, এটা মানলাম। কি যে ভালো তা আজ স্বচোখেই দেখলাম বোন। প্রথমে না হয় আমাকে চিনতে না যে আমি ওদের প্রতিবেশীর গেস্ট, কিন্তু এটা জানার পরেও এমন কিভাবে করলো আমার সাথে? মহুয়া বলল, কে জানতো না? খুসরু সবাই জানতো আগে থেকে, আমি ওকে বলে রেখেছিলাম। আর তোর নাম, ছবি তো দেখেছে অনেক আগেই। এটা শোনার পর মিহির চোখ এতটা বড় হলো যে কোটর থেকে চোখ বেরিয়ে আসবে বলে। মিহি হতবুদ্ধি হয়ে গেল। এতটাই রাগ হচ্ছে যে কিছু বলার ভাষাটাই যেন ভুলে গিয়েছে সে। কিছুক্ষণ পর লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, এত বড় সাহস ওই ছেলের! তার মানে সব কিছু ওর আগে থেকে প্ল্যান করা। ওকে তো ছেড়ে দেওয়া যায় না। এর বাসা কোনটা বল? এখানেই তো থাকে। ওর গার্জিয়ান নিশ্চয়ই আছে, তাদের জিজ্ঞেস করব ছেলেকে কেমন শিক্ষা দিয়েছে এনারা। ছি ছি মিহি, তুই খুশরুর জন্য আঙ্কেল আন্টিকে এভাবে বলতে পারিস না। ওনারা খুব ভালো। আর খুশরুও, ও তোর সাথে মজা করেছে শুধু। ধুরু, তুই ওই ছেলেটার হয়ে কথা বলছিস আপু, আর আমি জাস্ট নালিশ করব। আমি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানি। আর তুই যে ওকে ভালো ভালো বলছিস, ভালো হয়ে কেউ গেস্টের সাথে এমন আচরণ করে বল? ও এক কথায় একটা অশিক্ষিত ছেলে। নেহা এবার একটু রেগে বলল, না মিহি, তুই না জেনে খুসরুর সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলতে পারো না। খুসরু পড়াশোনা শেষ করেছে, ইভেন পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। মেসেজ আসার অপেক্ষায় আছে ছেলেটা। মিহি বিশ্বাস করল না। সে বলল, যাচ্ছে তাই বললেই হলো নাকি? এমন বেয়াদব টাইপ ছেলে আবার পুলিশ হবে? মহুয়া বলল, নেহা ঠিকই বলেছে রে, খসরু আসলেই পুলিশ হতে চায়, আর খুব ভালো ছেলে। তো মানলাম পড়াশোনা শেষ করেছে এবং পুলিশও হতে চায়, কিন্তু পুলিশ হওয়া তো আর মুখের কথা না। হাজার হাজার মানুষ লাইন লাগিয়ে আছে পুলিশের চাকরির জন্য। সরকারি চাকরি হাতের মোয়া না, বুঝেছ? তাছাড়া তোমরা যাই বলো না কেন, ওই ছেলে আমার চোখে কখনোই ভালো হয়ে উঠতে পারবে না, কখনোই না। আর ওকে আজকের জন্য কঠিনতম শাস্তি পেতে হবে। খুসরো, খেতে আয় বাবা। খাবার টেবিলে বসে ছেলেকে ডাক ছাড়লেন রানী শিকদার। বার 3 ডাকার পর কারো কর্কশ কণ্ঠে গিয়ে বাড়ি খেলো রানীর কানে, ওকে ডাকার দরকার নেই রানী, হতচ্ছাড়া আজ না খেয়েই থাকুক, কপালে আজ খাবার নেই তার। কথাগুলো বলে ব্যস্ত হয়ে একটা চেয়ার টেনে বসলেন খুসরুর বাবা আলতাফ শিকদার। তার হাবভাব স্পষ্ট রাগ ইঙ্গিত করছে। রানী ভাবছে কি এমন হয়েছে ছেলেটার শিকদার সাহেবের সাথে, এবং খুসরুই বা কী করেছে। তার ভাবনার মাঝে ডলি শিকদার সাহেবকে জিজ্ঞেস করে বসল, কি হয়েছে বাবা? ভাইয়া আজ কি এমন করেছো? শিকদার সাহেব কাঠ গলায় গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, তোমার ভাইকে ডেকে আনো, তারপর বলছি। ডলি সারা শব্দ না করে খুসরুর রুমের দিকে গেল। বাবা মা ও 2 ভাই বোন মিলে 4 জনের ছোট্ট
ছোট্ট একটা পরিবার। আলতাফ শিকদার পরিবারের প্রধান অর্থাৎ কর্তা। বাজারে বড় একটা কাপড়ের দোকান রয়েছে তার। তার অধীনে বেশ কয়েকজন কর্মচারী কর্মরত রয়েছেন। আলতাফ শিকদার হাজারবার বললেও খুসরোকে দোকানে বসাতে প্রতিবারই ব্যর্থ হন। খুসরোর দোকানে না বসার কারণটাও অবশ্য জানেন আলতাফ শিকদার। খুসরো তার মা রানীর কাছে বেশ আদরের। তার ডলি খুসরোর ছোট বোন, এবার অনার্স শেষ করে শেষ বর্ষে পড়াশোনা করছে। ফোন হাতে গভীর মনোযোগ দিয়ে ফ্রি ফায়ার খেলায় মত্ত খুসরো। আচমকাই ডলি খুসরোর পেট থাপড়ে বলল, তুই এগুলো নিয়েই থাক ভাইয়া, বাবা ডাকছে তোকে। কিন্তু তোর যেতে হবে না, তুই বসে বসে হেল্প কর। বাবার প্রসঙ্গ শুনে খুসরো চটজলদি ফোন রেখে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর তাড়া দিয়ে বলে, বাবা কখন আসলো? ডলি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, বেশ কিছুক্ষণ আগে এসেছে, তোকে ডাকছে। কি করেছিস তুই আজ? খুসরো অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি বলছিস তুই? আমি আবার কি করলাম? আমি কি জানি তুই কি করেছিস? বাবা বলেছে তুই গেলেই বলবে। জানিস ভাইয়া, বাবা খুব রেগে আছে। তুই কিন্তু তর্ক করবি না একদমই, নইলে তোর কপালে দুঃখ আছে। আমি আর মা কিন্তু তোকে বাঁচাতে পারবো না। খুসরোর মনে চেনা ভয় উকি মারল। সে ভয়ে ভয়ে পা চালালো। আলতাফ শিকদার খুসরোকে দেখা মাত্র খাওয়া থামিয়ে ভালো করে তাকিয়ে খুসরোর মুখটা দেখে নিলেন। তারপর বললেন, সারাদিন শুধু ফ্রি ফায়ার তাই না? এটাই জীবন হয়ে যাচ্ছে দেখছি দিন দিন। জীবন কি এতই সস্তা যে এসব সস্তা গেমে সময় নষ্ট করতে হবে? বলেছি দোকানে গিয়ে বসতে, সেটা নাকি তোমার দ্বারা সম্ভব না, তা আমি মেনে নিয়েছি, কিন্তু অন্য জব কেন করছো না? এভাবে আর কতদিন বাবার হোটেলে বসে ফুটানি মেরে বেড়াবে? শেষের কথাটা বেশ জোর গলায় বললেন শিকদার সাহেব। খুসরো নতজানু হয়ে দাঁড়িয়ে আছে, একটারও শব্দ করছে না। তা দেখে শিকদার সাহেবের ক্রোধের মাত্রা আরও কয়েকশো গুণ বেড়ে গেল। তিনি এবার হুঙ্কার দিয়ে বললেন, উত্তর দাও, আহাম্মক হয়ে দাঁড়িয়ে থাকবে না একদম। খুসরো দৃঢ় কণ্ঠে বলল, আমি তো আগেই বলেছি, সবাই সব পারে না, আর প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছাশক্তি থাকে। আমারও আছে। আমি পুলিশ হতে চাই, অন্য কিছুতে আমার ইন্টারেস্ট নেই বাবা। পুলিশ হবে? তোমার বয়স 29, আর মাত্র একটা বছর অবশিষ্ট রয়েছে তোমার হাতে। 1 বছর শেষ মানে তোমার স্বপ্ন শেষ। তুমি বরং আশা ছেড়েই দাও, কারণ আমার মন বলছে না তুমি পুলিশের চাকরি পাবে বলে। খুসরো আঘাতপ্রাপ্ত হলো তার বাবার কথায়, সাথে মনোবলটাও যেন ভেঙে চুরচুর হয়ে গেল নিমিষেই। তারপরে সে বলল, বাবা আমি আশা ছাড়ছি না, তবে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ কখনো উপরে উঠতে অথবা নিজ লক্ষ্যে সাফল্য হয় না। তাই আমার অনুরোধ, তুমি এভাবে বলো না। আমি নিতে পারি না তোমার বলা মন ভাঙা কথাগুলো। শিকদার সাহেবের মন সামান্য গলে গেল, কিন্তু তবুও তার মুখের গম্ভীর ভাবটা আগলা করলেন না। তিনি বললেন, তোমাকে আর একটা বছর সুযোগ দেব কেবল, তারপর আমি যা বলবো তাই হবে। কিন্তু তুমি পুলিশের চাকরির জন্য অন্য সব সরকারি চাকরিও তো হাতছাড়া করে ফেলবে। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিন্ত দিকে কেন ঠেলে দিচ্ছ বলতে পারো? এখনো সময় শেষ হয়ে যায়নি বাবা, আমার জন্য শুধু দোয়া করবে। তা তোমাকে বলে করব না। বাবা মার কাছে দোয়া না চাইলেও তারা সর্বদাই তার সন্তানাদির জন্য দোয়া করে যান। আমি তোমাকে আর মাত্র 1 বছর সময় দিলাম, আর তারপর আল্লাহ না করুক তোমার উদ্দেশ্য যদি সফল না হয়,
তাহলে তুমি দোকানে বসবে, আর তখন তুমি আমাকে 7-5 বোঝাতে পারবে না বলে রাখলাম। খুসরো সম্মতির স্বরে বলল, অবশ্যই। রানী আর ডলি বাবা ছেলের মধ্যকার হওয়া কথোপকথন বিনা শব্দে শুনছে আর দেখে যাচ্ছে। তবে পরিবেশ ঠান্ডা দেখে রানী বললেন, তোমরা এখন শান্তিমতো খেয়ে নেও তো। খুসরো ডলি বসে পড়ে চেয়ারে। ঠিক সেই সময় শিকদার সাহেব বাধা দিয়ে বললেন, না খুসরো, আজ খাবে না। আমি বলেছিলাম না ওর আজ খাওয়া বন্ধ। আলতাফ শিকদারের গতিমতি বোঝা ভারী দুষ্কর। নিমিষেই কঠোর, আবার নিমিষে গলন্ত মোমের ন্যায় গলে যায় তার হৃদয়। তিনি সকলের দ্বিধা কাটাতে আবারও বললেন, অবাক হওয়াই স্বাভাবিক তোমাদের। আমি খুসরোকে তার করা বেয়াদবির জন্য এই শাস্তিটা দিলাম। সে মাহিমের শালীর সাথে আজ খুব বড় অন্যায় করে ফেলেছে, যাকে গুরুতর একটা অন্যায় বললেও ভুল হবে না। তাই ওর আজ খাওয়া বন্ধ, এটাই শেষ কথা। ডলে জিজ্ঞেস করলো, ভাইয়া কি এমন করেছে তার সাথে? সেটা তুমি তোমার ভাইয়াকেই জিজ্ঞেস করো। মেয়েটি একদিক দিয়ে আমাদেরও অতিথি, আর অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা আমি আর তোমাদেরকে মা কি শিখায়নি? আমি যেন আর কখনো নালিশ না শুনি তোমার ভাইয়ার নামে। খুসরো জিজ্ঞাসা চোখে বলল, কে বিচার দিয়েছে বাবা? মহুয়া ভাবি। না, যার সাথে অন্যায় করেছ সে নিজেই বিচার দিয়েছে। বাড়িতে ঢোকার সময় দরজার কাছে আনিশা আর মাহিমের শালী দাঁড়িয়েছিল। মেয়েটির মুখে তোমার কীর্তিকলাপের কথা শুনে আমার মাথায় গরম হয়ে গিয়েছে। তুমি এমন কেন খুসরো? খুসরো জবাবে বলল, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। খুসরোর সঙ্গে তার মা আর বোনও মাপ চাইল খুসরোর হয়ে, কিন্তু শিকদার সাহেব তাদের কারো কথাতেই কান দিলেন না। তিনি যা বলেছেন তাই হবে এটাই জানিয়ে দিলেন। খুসরো কিছু না বলে তার রুমে ফিরে যায়। খুসরো চলে গেলে শিকদার সাহেব রানীকে কেন্দ্র করে বললেন, তুমি ওকে খেতে বলো। জানিও মানা করবে, খেতে চাইবে না, কিন্তু তুমি শোনো না। বলবে বাবা তো ভুল দেখলে শাসন করবেই, সাথে বলবে আর যেন এমন কাজ না করে। রানী হাসলেন, তার মাথা থেকে যেন ভয় কেটে গেলেন শিকদার সাহেবের কথায়। ইয়ে, খুব ভালো হয়েছে তাই না খাম্মি? হুম, ভালো তো হয়েছে, কিন্তু তুমি কি শিওর যে খুসরুর বাবা ওকে পানিশড করবে? খাম্মি, দাদু খুব বকে খুসরুর আঙ্কেলকে, ভুল হলেই বকবে তাকে। তাহলে ভালোই হয়েছে, এবার একটু শান্তি পাবো। সব হয়েছে আমার আনিশা শোনার জন্য। এদিকে এসো, একটু আদর করে দেই আমার আম্মুটাকে। আনিশাও খুশি মনে তার খাম্মির আদর খেতে গেল। আনিশা কি যেন ভেবে আচমকাই বলে উঠল, আজ থেকে তুমি আর আমি এক টিমে। ওই পচা খসরু আঙ্কেলটাকে তুমি আর আমি মিলে শায়েস্তা করব, ঠিক আছে খাম্মি? একদম তাই, ওই বেয়াদবকে আদব শেখাবো আমরা খালা ভাগ্নি মিলে। এর মধ্যে নেহার আগমন। নেহা এসেই বলল, খাম্মিকে পেয়ে এখন ফুপিকে ভুলে গিয়েছিস তাই না রে আনিশা? আনিশা বলল, মোটেই না, তুমি তো আমার কাছেই থাকো, কিন্তু খাম্মিকে তো পাই না, তাই খাম্মির থেকে বেশি আদর খাচ্ছে। সমস্যা নেই, তোর খাম্মি যাক, তারপর দেখব কার কাছে আদর খাস। আর তোমরা কাকে শায়েস্তা করবে? কি বলা বলি করছো দুজনে? আনিশা মিহির দিকে তাকালো। মিহি একগাল হেসে বলল, আমাদের কথা টপ সিক্রেট বুঝলে, অন্যদের বলা যাবে না। নেহা তেমন কিছু মনে করলো না, সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওকে মেনে নিলাম, বলতে হবে না তাহলে। আর তোমাকে ভাইয়া ডাকছে, মাত্র আসলো অফিস থেকে। মিহি বলল, ও গ্রেট,
চল আনিশা, এবার তোর বাবাকে ধরি গিয়ে। খুসরু তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে, মিহি তার বাবার কাছে নালিশ দিয়েই ছাড়ল। মেয়েটা আসলেই রাগী, শোধ নিয়েই দম নিল। এই ভাবনার মাঝে পাশের ব্যালকনির দিকে চোখ গেল তার। খুসরুদের পাশের ফ্ল্যাটে মাহিমদের ফ্ল্যাট, সেই সাথে খুসরুর ব্যালকনি আর নেহার ব্যালকনি পাশাপাশি। ফলে এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনির লোকজনের সাথে খুব সহজেই কথা বলা যায়। খুসরু তেমন একটা ব্যালকনিতে আসে না, তার কারণ নেহার জন্যই মূলত খুসরু ব্যালকনিতে আসা ছেড়ে দিয়েছে। তবে এসে যেন ভালোই করেছে আজ, এই ভেবে কাউকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ম্যাডাম ফুলি, আপনি কি একটু আমার দিকে তাকাবেন? মিহি আনমনে কফি খাচ্ছিল, কারো ডাকে পাশ ফিরে চাইল। তাকিয়ে যেন জীবনের সবচাইতে বড় ভুল করে ফেলেছে সে। মুখের রংটাই যেন পাল্টে গেল মিহির। মিহি ভেতরে চলে যাবে কি? খুসরু আবার বলল, ভীতুদের মতো পালাচ্ছেন কেন ম্যাডাম ফুলি? ভয় পাচ্ছেন আমাকে? মিহি আবারও নিজের জায়গায় এসে দাঁড়ালো এবং একরাশ বিরক্তি নিয়ে বলল, হে ইউ, নিজের লিমিটে থাকবেন, নইলে খারাপ হয়ে যাবে বলে রাখলাম। বা খুব ভালো রাখতো তো আপনার। মহুয়া ভাবি বলেছিল আপনি খুব রাগী, তার প্রমাণ পেয়েছি আমি। তো এখন কি আমি খুশিতে নাচব? খুসরু বিশাল হেসে বলল, হ্যাঁ অবশ্যই, আপনার নাচতে অসুবিধা না হলে আমার দেখতে সমস্যা নেই। ধুরো ফাজিল ছেলে, একদম কথা বলবেন না আমার সাথে, অসহ্য। আজ গেস্ট বলে, নইলে দেখিয়ে দিতাম আমার এলাকা হলে। এই বলে হনহনিয়ে চলে যায় মিহি। মিহি চলে গেলে খুসরু হেসে কুটুকুটি হাসি থামিয়ে বলল, রাগী মেয়েদের সাথে ঝগড়া করতে নাকি সেরকম মজা শুনেছি। বাবা যাই বলুক না কেন, আমি এই ম্যাডাম ফুলিকে ইচ্ছে মতো জ্বালাতন করব। তবে রাতটা যাক, সকালে দেখা যাবে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।